দরজাটা চাপাই দিয়ে যাওয়ার সময়। পাচ্ছে না মনে হচ্ছে। এটা না তো, আপনি গ্রুপ কই পাইলেন? তুমি আচ্ছা সরি। বেশ লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি রসায়নের। তোমরা আগে থেকে জানো আজকে 9:30-এ ক্লাস শুরু হওয়ার কথা। একটু আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একবার একজন দুজন একটু রেসপন্স করে দিলে আমার জন্য ভালো হয়। করো তো দরজাটা চাপা, দরজাটা। যাচ্ছে, শোনা যাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু কমেন্ট দেখতে পাচ্ছি না, যার জন্য একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ যাচ্ছে, ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে, ধন্যবাদ, রেসপন্স করেছেন। জি আচ্ছা, আমি পরবর্তী কমেন্টগুলো পরবর্তীতে দেখে নিব। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। গতদিন আমরা যে পর্যন্ত আলোচনায় ছিলাম আমি ওইটার একটা ছোটো সামারি দিয়ে দিচ্ছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে কেমিস্ট্রি আসলে কী কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। 118টা মৌলর কথা শুনছিলাম আমরা। পদার্থ কাকে বলে, পদার্থের অবস্থা কত ধরনের হতে পারে, এই পদার্থের অবস্থাগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ কী করে করতে পারি, এদের ভিতরে আন্তঃআণবিক শক্তি কেমনভাবে রয়েছে, অণুগুলো গোলাকার কেন, এই একটা প্রশ্ন আমাদের সেদিন রয়ে গেছিলো, অণুগুলো কেন গোলাকার বা কীভাবে গোলাকার হয়। আর আরেকটা প্রশ্ন ছিল, ভুলে গেলাম একটা প্রশ্নের কথা, আপনাদের মনে থাকলে মনে করিয়ে দিবেন। আচ্ছা, আমরা আজকে ওখান থেকেই শুরু করবো পড়াশোনা। তো আজকে আমরা যে অধ্যায়টাতে ঢুকবো, গতদিন যে অধ্যায়টা আলোচনা হয়েছিল অধ্যায়টার নাম ছিল পদার্থের গঠন এবং পদার্থের অবস্থা। এখন মূলত পদার্থের গঠন যে অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু এখনও শেষ হয়নি, কিন্তু আমি এখন পরমাণু গঠন অধ্যায়টাতে ঢুকবো আপনাদের ভালো করে বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য। পরবর্তীতে পদার্থের গঠন অধ্যায়টাতে আরেকবার ফিরে আসবো, এটা আজকের লেকচারে না পরের লেকচারে আর কি। আমি এখন যে অধ্যায় শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের নাম মূলত পরমাণুর গঠন। অধ্যায়টার নাম শুনলেই বোঝা যাচ্ছে সম্ভবত এখানে পরমাণু নিয়ে আলোচনা হবে, ঠিক কিনা? গেল এতটুকুন। এখন আমরা সেদিন লাস্টবারের মতো শিখেছিলাম এরকমটা, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিচ্ছি সোডিয়াম 11 নম্বরে আছে, এটা আপনারা এখন জানেন। আপনাদের গতদিন ক্লাসের পরে একটা শীট দেওয়া হয়েছে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে, ওই শীটটাতে তোমরা এরকম পারমাণবিক নাম্বার দেখেছিলাম। আর এই সোডিয়ামের পারমাণবিক ভর 23। গতদিন যে কটা জিনিস প্রমাণ করা গেছিল তার মধ্যে প্রোটন হচ্ছে 11টা, এখানে চার্জ যখন শূন্য, ইলেকট্রন হবে 11টা, এটা তোমরা বের করতে পারার কথা। আর নিউট্রন এখান থেকে বের করা যায়, এখান থেকে এটা বাদ দিলে পাওয়া যায় 12টা। এই যে একটা সোডিয়াম, আমরা এখন জানতে চাচ্ছি, ধরো সোডিয়ামের একটা যদি পরমাণু আমি দেখতে চাই, আমি দেখতে যাচ্ছি বা তোমরা দেখতে চাচ্ছ যে সোডিয়ামের একটা পরমাণু দেখতে কেমন। তো সায়েন্টিস্টরা বলতেছে যে এই সোডিয়ামের একেবারে সেন্টারে নিউক্লিয়াস নামক একটা কিছু থাকে। নিউক্লিয়াস এটা অত্যন্ত সূক্ষ্ম বা খুবই ছোট,
এটার সেন্টারে একটা মাপ আছে, এই মাপগুলো তোমাদের এখনই মুখস্থ করা বা জানা লাগবে না, এগুলো বেশ কিছু মাপ আছে মিটারে বা সেন্টিমিটারে, এগুলো আমি এখন দিচ্ছি না। যে জিনিস বোঝানো দরকার সেটা বুঝেন, যে এই যে সেন্টারটা দেখতেছি, এই সেন্টারটার নাম দিচ্ছে নিউক্লিয়াস, এবং এটাকে সেন্টার বলা হচ্ছে যে কারণে এইটাকে মাঝখানে রেখে চতুর্দিকে এই কণিকাগুলো অবস্থান করবে। এবং গতদিন আপনারা ভর দেখেছিলেন, ভর হচ্ছে প্রোটনের ভর আপনাদের মনে থাকার কথা 1.672 ইন্টু 10⁻²4 কিলোগ্রাম, আর নিউট্রনের ভর দেখেছিলেন 1.675, আমি আর লিখতেছি না, আর ইলেকট্রনের একটা ভর দেখেছিলেন, আপনাদের গতদিন দেখেছিলেন, এগুলো মনে থাকার কথা। এখন সায়েন্টিস্টরা বলতেছে যে এই নিউক্লিয়াসের সবার ভিতরে, একদম ভিতরে অবস্থান করে নিউট্রনগুলো আর প্রোটনগুলো। আপনারা এরকমভাবে ধরলে আরেকটু সুবিধা হয় আমার বোঝানোর জন্য আপনাদেরকে, যে একেবারে ভিতরে থাকা নিউট্রনগুলো কীরকম, ধরেন একটা সোডিয়াম আমরা দেখতে পাচ্ছি, তো সোডিয়ামের ভিতরে নিউট্রন কটা থাকবে? 12টা। তো আমি 12টা নিউট্রন দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা একটা বেশি হয়ে গেছে, 12টা নিউট্রন থাকে। এরপরে 11টা প্রোটন থাকবে পরবর্তী লেয়ারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা প্রোটন। এবং সর্বশেষ যে লেয়ার, এই লেয়ারে বলা হচ্ছে 11টা থাকবে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন থাকে 11টা, ই দিচ্ছি, ই দ্বারা বুঝবে ইলেকট্রন 4 5 6 7 8 9 10 11, এই 11টা থাকে ইলেকট্রন। সায়েন্টিস্টরা বলতেছে এই যে একটা জিনিস দেখাইলাম, এটাকে বলা যেতে পারে পরমাণুর ডিজাইন। মনে করেন আমরা আপনাদের মধ্যে বোঝার জন্য আমরা এটাকে এখন নাম দিচ্ছি কি, এটা পরমাণুর ডিজাইন। কি বোঝা গেল বলেন তো? পরমাণু যে কণিকাগুলো আছে, এখন ধরো সোডিয়াম পরমাণু নিয়ে কথা বলি। পরমাণু কি জিনিস? পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট, 3 ধরনের কণিকার নাম বলেছিলাম। এর মধ্যে বলেছিলাম অস্থায়ী কণিকার সংখ্যা 100টা, কিন্তু এরা থাকতেও পারে নাও পারে, যার কারণে তাদের নাম দেওয়া হয়েছে কি, অস্থায়ী কণিকা। কম্পোজিট কণিকা আলফা এবং ডিটোরেন কণা, মনে আছে? এই 2 ধরনের কণিকা থাকবে বিভিন্ন শর্ত সাপেক্ষে, কিন্তু যাদেরকে স্থায়ী কণিকা বলা হয়েছে, অর্থাৎ প্রোটন ইলেকট্রন নিউট্রন, এদের নামকরণে স্থায়ী কণিকা বলা হয়েছে কারণ তারা সবসময় বিদ্যমান থাকে। কথা ক্লিয়ার? তাহলে এই সোডিয়ামের ভিতরে আমরা পাচ্ছি, সোডিয়ামের একটা পরমাণুর ভিতরে নিউট্রন 12টা, ইলেকট্রন 11টা, প্রোটন 11টা। আর এটা আমরা পাচ্ছি কোত্থেকে, সেটা গত ক্লাসে আপনারা দেখেছেন, ঠিক কিনা? এখন সায়েন্টিস্টরা যেটা বললো যে নিউট্রনটা থাকে সবার ভিতরে। এখন আমাদের মনে প্রশ্ন হবে, নিউট্রনটা সবার ভিতরে কেন? ইলেকট্রনটা সবার ভিতরে হতে পারতো। এখানে একটা বড় কাহিনী আছে, দেখেন এই ভরগুলো একটু চিন্তা করে দেখেন। নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। আমি এখানে একটা ছোটো করে লিখতেছি, দেখা তো যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা অনেকে কমেন্ট করেছেন, হ্যাঁ কমেন্টগুলো একটু পরে দেখি, আমার জন্য একটু সুবিধা হয়, আমি একটুখানি পড়াশোনা করে নেই। আপনারা আজকে লেকচারগুলো মানে তুলতে পারেন নোটে আর কি, সেক্ষেত্রে তোলার ক্ষেত্রে আপনারা লেকচার নাম্বার 2 দিতে পারেন। অধ্যায়ের নাম আপাতত এভাবে আপনাদের মেনশন না করে টপিকগুলো ধরে ধরে লিখতে থাকেন, আর আপনারা নিজেরা যা বুঝেন খাতার সাইডে কর্নারে লিখে রাখতে পারেন আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে সায়েন্টিস্টরা বলতেছে দেখেন ভরগুলা খেয়াল করেন। নিউট্রনের ভর 1.675 10⁻24, আর প্রোটনের 1.672, খেয়াল করেন 1.672, 1.675, 10⁻24, 10⁻24। ওকে, ইলেকট্রনের ভর ছিল 9.1 ইন্টু 10⁻28। তার মানে দেখেন অনেকের কাছে মনে হতে পারে যে 9.1 যেহেতু ইলেকট্রন মনে হয় ভারী, মানে এর ভর কিন্তু তার মানে ভারী মনে হতে পারে, বাট 9.1-এর পরে কিন্তু 10⁻28, মানে 1-এর পরে 28টা শূন্য দ্বারা ডিভাইড করা হয়েছে। অর্থাৎ এটাকে যদি এর মতো করে আমরা লিখি 10⁻24-এর মতো করে, তাহলে এটাকে দেখতে এরকম দেখাবে আর কি, যে 0.12 কটা হবে, 3টা না, 3 9.1 ইন্টু 10⁻24। কী করলাম বুঝলেন? সবাইকে 10⁻24 দিয়ে যদি লিখি, তাহলে ইলেকট্রনটা এর থেকে অনেক বেশি হালকা, প্রায় 1843 কিংবা 1841 অথবা 1842 গুণ হালকা। বা একটা 1843টা ইলেকট্রন একত্রিত হলে একটা প্রোটন কিংবা একটা নিউট্রনের সমান হতে পারে। কথা কি বুঝছেন? কি বোঝা গেল? যে প্রোটন ইলেকট্রন আর নিউট্রনের ভিতর বোঝা যাচ্ছে ইলেকট্রন সবচেয়ে হালকা। ক্লিয়ার? এবার নিউট্রনটা দেখো 1.675 আর প্রোটনটা 1.672, 672, 675, একটুখানি জাস্ট কম বেশি। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই যে একটা
পরমাণু, এই পরমাণুর সেন্টার যদি হয় এটা, এই ঠিক সেন্টারে প্রোটন আর নিউট্রনগুলো একত্রিতভাবে বা পুঞ্জীভূতভাবে থাকে। এটা একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা পরবর্তীতে পড়ব। ওই মডেলে দেখা যাবে যে একটা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা প্রোটন আর হচ্ছে নিউট্রনের সম্মিলিত ভর, এবং প্রোটন আর নিউট্রনের যে সম্মিলিত ভর এটাই পারমাণবিক ভর হিসেবে চলে। মানে এই যে ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে প্রোটন কয়টা? 11টা। এখন ওর ভর 23 কেন? কারণ হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে 23 তাই। তার মানে ওর ভরের জন্য ইলেকট্রন দায়ী না। মনে করেন আমি যদি বলি আমার ভর কত, তা দেখা গেল আমার ভিতর 3টা কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তোরা করছে কি, প্রোটন আর নিউট্রনের ভরটা কাউন্টে আনছে, ইলেকট্রনটা আনে নাই। প্রশ্ন হচ্ছে কেন আনেনি এবং ওরা কেন এই কাজটা করলো? ঘটনা এমন, খেয়াল করেন, এই যে নিউট্রনটা সবচেয়ে ভারী, যার কারণে ভিতরে, এবং প্রোটনটাও দেখেন প্রায় সিমিলার ভারী আর কি, যার কারণে এরা দুইজন নিউক্লিয়াসের কাছাকাছি পুঞ্জীভূত অবস্থা থাকে। পুঞ্জীভূত মানে একত্রিত অবস্থা থাকে, কিন্তু ইলেকট্রনগুলো এভাবে থাকে না। বোঝা গেল? যদি ইলেকট্রনগুলো পুঞ্জীভূতভাবে থাকতো তাহলে হয়তো বা আমরা পারমাণবিক ভর ইকুয়াল টু P+N+E দেখতে পাইতাম। মানে প্রোটনের ভর, নিউট্রনের ভর প্লাস ইলেকট্রনের ভর। ইলেকট্রনটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো যে কারণে, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো এভাবে অবস্থান করে না। আমরা যেভাবে লিখছি কীভাবে অবস্থান করে, রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা পাবো। আমি আপাতত কোনো মডেল বলতেছি না, আপনাদের জাস্ট বোঝার জন্য বলতেছি। এই ইলেকট্রনগুলো, এই যে কক্ষপথ আমরা তৈরি করবো এখন, এই যে একটা পরমাণু আছে, এই পরমাণু চতুর্দিকে অনেকগুলো লেয়ার তৈরি করবে। সায়েন্টিস্টরা বলতেছে প্রথমে একটা লেয়ার তৈরি করবে, এই লেয়ারের নাম দিল তারা কে, এটাকে বলতেছে একটা শেল, এটা অরবিট, কক্ষপথ, মানে একটা সার্কেল, কিছুই না। এই সার্কেলের ভিতর কিছু ইলেকট্রন চলাচল করবে। ধরে নিচ্ছি সোডিয়ামে যেহেতু 11টা ইলেকট্রন আছে, আমি আপাতত আমার সুবিধার্থে ধরতেছি এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, ধরে নিচ্ছি। সায়েন্টিস্টরা বলতেছে কে শেলের পরে আর একটা নতুন লেয়ার তৈরি হবে, এটার নাম হবে এল। এটাকে বলতেছে 2 নাম্বার লেয়ার, আগেরটা ছিল 1 নাম্বার লেয়ার, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এই লেয়ারে ধরে নিচ্ছে 8টা ইলেকট্রন থাকবে মনে করেন। এরপরে বলতেছে তারা KLM লেয়ার একটা হবে এখানে, এই লেয়ার অল্প কিছু ইলেকট্রন থাকবে। কি দাঁড়ালো আলটিমেট? দাঁড়াচ্ছে একটা পরমাণুর ভিতরে থাকে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। সায়েন্টিস্টরা প্রথমেই বলে নিল নিউট্রনগুলো একেবারে ভিতরে প্রোটনগুলোর সাথে পুঞ্জীভূত থাকে, ইলেকট্রনগুলো পুঞ্জীভূত থাকে না। তারা চতুর্দিকে কক্ষপথ কিংবা লেয়ার তৈরি করে। এই লেয়ারগুলোতে তারা যেভাবে কক্ষপথগুলো, এই যে আমরা যে পৃথিবীর সৌরজগতের গ্রহগুলো দেখি, গ্রহ বা উপগ্রহগুলো দেখি, এরা যে সার্কেলে ঘুরে, এরকম সার্কেলে তারা অনবরত ঘূর্ণায়মান। বোঝা গেল? এই যেহেতু ঘূর্ণায়মান আছে, তার কারণে ইলেকট্রনকে এখানে কাউন্টে আনা হলো না, এবং যেহেতু ইলেকট্রনের ভর নিউট্রন এবং প্রোটনের তুলনায় আরও নগণ্য, যার কারণে এটা কাউন্টে নিয়ে আসা হয়নি। বোঝা গেল? এবার আসেন আমরা একটা জিনিস এখানে খেয়াল করি, নিউট্রনটা সবার ভিতরে, এরপর প্রোটনটা, এরপর একেবারে বারিক ইলেকট্রনটা, এরকম বুঝতেছি না আমরা। এটা যে কারণে হয়, এটার জন্য দায়ী ছিল মূলত অভিকর্ষ স্তরণ। একটা জিনিস খেয়াল রাখবেন, ধরেন আপনাকে যদি আমি একটা ডালা দিই, হ্যাঁ, বোল টাইপের আর কি, এখানে যদি অল্প কিছু নুড়ি পাথর দিয়ে দিই, অল্প কিছু বাদাম, আর ধরেন অল্প কিছু মুড়ি দেওয়া হলো, আপনাদেরকে মিক্সড করতে বলা হলো, হয় না? আমরা যখন চানাচুর মিক্সড করি কী হয়, বাদামগুলো নিচে চলে যায়, কারণ কি ভারী বেশি তাই। এরপরে মাঝের লেয়ারে কী থাকবে, ধরেন চানাচুরগুলো মাঝের লেয়ারে পাওয়া যাবে, মুড়িগুলো একদম উপরে উঠে আসে। এটা যে কারণে হয়, অভিকর্ষ ত্বরণের কারণে ভারী জিনিসগুলো নিচের দিকে চলে যাবে এবং হালকা জিনিসগুলো উপরের দিকে উঠে আসে। এই একটা তত্ত্বও বুঝতে পারেন, যেহেতু এটা একটা সেন্টার, এই সেন্টারের ঠিক কেন্দ্রে চলে যাচ্ছে হচ্ছে নিউট্রনগুলো, এরপর প্রোটন, তারপরে হচ্ছে একেবারে বাইরের দিকে ইলেকট্রনগুলো চলে আসে আর কি। এই তিনটা মূলত ঘটনা আর কি। তো এখান থেকে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই যে লেয়ারের কথা বলতেছি, মানে আমরা স্থায়ী কণিকা নিয়ে আলোচনা করতেছি, প্রোটন আর নিউট্রন নিয়ে কিন্তু আলোচনা অনেকখানি শেষ, যারা ভিতরে পুঞ্জীভূত অবস্থা থাকে। বোঝা গেল? এখন ইলেকট্রনগুলো থাকে কোথায়? বাইরের দিকে, এবং বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে আর কি। কক্ষপথ এরকম KLMN বেশ কিছু কক্ষপথ হবে। এই কক্ষপথগুলো সম্পর্কে আমরা এখন জানবো। আমরা এই কক্ষপথগুলো জানার জন্য একজন বিজ্ঞানীকে এই মুহূর্তে ডাক দেব। বিজ্ঞানের নাম হচ্ছে আউপবাউ। আউপবাউর কাজ হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিবে যে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন এবং কীভাবে থাকে। প্রথমে আমি একটু ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, সেন্টার।
এখানে এর বাইরের দিকে এই যে কালো যে অংশটা করে দিলাম, এই যে কালো অংশটা, এখানে প্রোটন আর নিউট্রন আছে ধরে নিচ্ছি। এইটা হচ্ছে 1 নাম্বার লেয়ার, এই লেয়ারের নাম দিচ্ছে তারা কে। 2 নাম্বার লেয়ার নাম হচ্ছে এল, এটা 3 নাম্বার লেয়ার নাম হচ্ছে এম, 4 নাম্বার লেয়ার এন, 5 নাম্বার লেয়ার ও, 6 নাম্বার লেয়ার পি, 7 নাম্বার লেয়ার কিউ, 8 নাম্বার লেয়ার আর। কি বোঝা গেল? যে একটা পরমাণু আপনি যদি এখানে ইউরেনিয়ামকে ধরেন 92 নাম্বারে আছে, তার মানে কি তার কাছে 92টা ইলেকট্রন আছে। তা 92টা ইলেকট্রনের ভিতর অল্প কিছু কেতে, তারপরে এল এ, এম এ, এন ও, পি, কিউ, এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা কক্ষপথে বা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে। তাহলে আমাদের জানা দরকার যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন কিভাবে থাকবে। এটা জানার জন্য আমরা আব্বার কাছে যাব। তা আব্বা আমাদেরকে বললো এরকমটা, যে এরকম 8টা লেয়ার হওয়া সম্ভব, এবং এই লেয়ারগুলো নিয়ে বিশ্লেষণ করার জন্য আপাতত আমাদেরকে এস, পি, ডি, এফ এই 4টা কক্ষপথে উপকক্ষপথের কথা বলবে। মানে কি? মানে হচ্ছে এই যে কক্ষপথ দেখতেছি, ধরেন কি একটা কক্ষপথ, তাহলে এটা আমাদের হিসাবে হচ্ছে ফার্স্ট কক্ষপথ, এল হবে সেকেন্ড, এম হচ্ছে থার্ড, এন হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এইটা সিক্স, এটা সেভেন্থ এবং এটা এইথ, অষ্টম। এই 8টা কক্ষপথ। প্রত্যেকটা কক্ষপথের ভিতরে এস, পি, ডিএফ এই অরবিটালগুলোর কোনোটা অথবা সবকটা থাকতে পারে। ওকে, এটা আমরা আব্বার কাছ থেকে জেনে নিব। এখন আসেন আমরা আব্বাবনীতিতে ঢুকি। আব্বাবনীতি, এই নীতিটা আপনাদের লিখে রাখতে হবে, আপনারাও চাইলে লিখে রাখতে পারেন আমার সাথে সাথে। আব্বাবনীতিতে বলা হচ্ছে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। ওকে, তো ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে, এটা হচ্ছে আব্বাব নীতি। এখন এই শক্তির স্তরগুলো আমরা একটু সাজাবো। আব্বার মতে এরকমটা যে প্রথম যে শক্তির স্তর সেখানে শুধুমাত্র এস আছে, দ্বিতীয় শক্তির স্তরে আমি একটু উপর থেকে লিখি এস আছে,